কি বললো তোমাকে ওইসব নিয়ে চিন্তা করতে হয়? তুমি তোমার শরীরকে নিয়ে চিন্তা করো। আর এই ঘরটা তোমাদেরকে দেখাই, ঘরটা কতটা ছোট দেখো। সম্ভব কত টাকা আমাদের ওয়েস্ট হয়ে যাচ্ছে এমনিতেই। শুনেছি পূজার জন্য ছাতু 1 প্যাকেট 30 টাকা। আর ও তো বোঝে না যে বাবার কাছে টাকা নেই, ও ভাবে তখন মা মারা গেছে। তো এবার ওর বয়সটাও তো একটা ব্যাপার আছে, যে এনে কিছু বানিয়ে খাওয়াবো। ওকে খেতে চাইছেই না। সকালবেলাটা ওকে লিকুইড ছাতু দিচ্ছি, ছাতুটা খাচ্ছে। আর কি হয়েছে, খাবে না? একদম ভালো লাগছে না। আজকে সকালবেলা উঠতে আমাদের দুজনেই লেট হয়ে গেছে, যেহেতু কালকে রাত্রেবেলা পূজার মানে একদমই ভালো লাগছিল না, বুকে একটুখানি পেন হচ্ছিলো। মানে যেহেতু ওই ওখানটা অপারেশন হয়েছে, অপারেশন হওয়ার পরে একটুখানি টানছে, শুকোচ্ছে জিনিসটা, তো ওই জন্য ওর একটুখানি অসুবিধা হচ্ছে। আর সবথেকে বড় কথা হচ্ছে খাবারটা তো খেতে পাচ্ছে না, মেন সমস্যা হচ্ছে এটা, যে কারণে ও বমিটা করে দিচ্ছে গলব্লাডার স্টোনটার কারণে। এবার ডাক্তার বলছে যে ওটাকে অপারেশন করা যাবে না এখন, কিন্তু করা যাবে না, কিন্তু আমাদেরকে করতে হবে, কারণ যেহেতু ওর মেডিসিন চলবে, তখন যদি ও খাবারটা কিছু না খেতে পারে তখন ওর প্রবলেম হয়ে যাবে, সমস্যা হয়ে দাঁড়াবে। তখন এই জন্য ডাক্তার বলছে যে ওকে অপারেশনটা করতেই হবে, নাহলে ও যা খাবার খাচ্ছে সব ডাইজেস্ট হচ্ছে না। যেহেতু একটা গলব্লাডারের মধ্যে যদি একটা কোনো পাথর থাকে, তোমরা জানোই ভালো মতো যে গলব্লাডারে যদি পাথর থাকে, কোনো মানুষ সে ভালো মতন না খাবার ডাইজেস্ট করতে পারবে, না পেট মানে ভালো মতনভাবে চলতে পারবে। পেটে ব্যথাতে হসপিটালে তো আগেও ভর্তি হয়েছে, তোমরা জানো। পেটে ব্যথার জন্য হসপিটালে ভর্তি করেছিলাম ওকে। তো এখন হচ্ছে গিয়ে সমস্যা হয়ে দাঁড়িয়েছে, অপারেশনের জন্য ওকে অনেক কিছু টেস্ট দিয়েছে, যেমন MRCP দিয়েছে, আরও কিছু টেস্ট দিয়েছে, যেগুলো মানে একটুখানি বেশি টাকার। এবার আমরা যে একটা টাকা নিয়ে এসেছিলাম, সেই টাকার পরিমাণটা শেষ হয়ে গেছে ওর অপারেশন করার পরে। এবার এখন চিন্তা ভাবনা করছি যে কী করবো। ও তো চিন্তা করছে, ও টেনশান করছে যে টাকা পয়সা কোথা দিয়ে পাবো, কী করবো। এবার তোমরা তো সবটাই জানো যে আমাদের পরিস্থিতি কী, আমরা নিজেরা কীভাবে থাকি, তোমরা পুরোটাই জানো। তো ব্যাপারটা এখন সেটাই চিন্তা ভাবনা করছি যে কী করবো, ডাক্তারকে কী বলবো, পরে এসে করাবো কি না। আর ডাক্তারবাবু বলছে যে স্টোনটা অনেকটাই বড় হয়ে গেছে, 24 mm, মানে অনেকটাই বড়। তো সেই কারণে আমি ভাবছি যে অপারেশনটা করেই যাবো এখান থেকে। তো এবার পূজা এটা নিয়ে টেনশন করছে, তো তুমি কোথা থেকে টাকা পয়সা পাবে। কালকে যেহেতু রাত্রেবেলা একদমই ঘুম হয়নি, মানি তো দুষ্টুমি করছে, মানিকে নিয়ে মেন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ও যেহেতু ব্রেস্ট মিল্ক খায়, ওর একটা জায়গায় গিয়ে সমস্যা হচ্ছে, ব্রেস্ট মিল্ক পাচ্ছে না, যেই কারণে সমস্যাটা হচ্ছে যে ওকে ঘুম পাড়াতে পারছি না রাতে। তার উপরে এখানে মারাত্মক গরম, না একটু বৃষ্টি হচ্ছে না কিছু হচ্ছে, গরমে থাকাই যাচ্ছে না। এবার কতক্ষণ দরজা খুলে থাকবো, দরজা খুলে তো থাকা যায় না, দরজা খুলে রাখলে ঘুমালে কেউ যদি ঘরের মধ্যে রুমের মধ্যে ঢুকে যায় তখন তো সমস্যা আছে। এবার ঘরের মধ্যে জিনিসপত্র রয়েছে, খাবার দাবার রয়েছে, ইঁদুর টিঁদুর এসব ঢুকে যেতে পারে, কিন্তু দরজা খুলেও রাখতে পারছি না। এবার সকালবেলা উঠতে দেরি হয়ে গেছে, আমি পূজাকে বললাম যে একটু বাজারে যাই, আমি চাল ঠাল নিয়ে আসি। এইখানে চাল আমরা ফার্স্টে এসে আমি 54 টাকা কেজি চাল কিনেছিলাম ভুল করে। আমি যেহেতু ভুল করে বলতে কি, মানে 20 টাকা কেজি চালটা আমরা পাইনি। আমি যখন প্রথম পূজাকে নিয়েছিলাম তখন 15 টাকা কেজি চাল কিনেছিলাম, তো এখন 5 টাকা বেড়ে সেটা 20 টাকা কেজি চাল হয়ে গেছে। আগে আমি 15 টাকাতেও কিনেছি, 15 টাকা 12 টাকা এরকম কিনেছি, এখন 20 টাকা। হ্যাঁ, 10 টাকাতেও পেয়েছিলাম। হ্যাঁ, 5 কেজি চাল নিয়েছিলাম, 10 টাকাতেও পেয়েছি। মানি সোনা দেখো এখানে দুষ্টুমি করছে, মানি হাই করে দাও। ওর একটুখানি কষ্ট হচ্ছে বুঝতে পারছি, কিন্তু কি করব, উপায় নেই, ওকে নিয়ে তো থাকতে হবে। ওকে কার কাছে রেখে আসবো? আমার বাবা বয়স্ক, 65 বছর হয়ে গেছে। মা তো আমার ছোটোবেলাতেই মারা গেছে, তোমরা জানো কম বেশি। 12 বছর বয়স ছিল তখন মা মারা গেছে। তো এবার রাখার কেউই নেই। আর সত্যি কথা বলতে গেলে কেউ আগলেও এসে বলে না যে আমি রাখবো। এবার মেন কথা হচ্ছে কি, একটা কথা কি জানো তো, মানে নিজের থেকে পর অনেক ভালো, এটা আমি জানি, এটা অনেকের কাছ থেকে শুনেছি। কিন্তু একটা জিনিস আমি জানি যে এবার পরের কাছে আমি নয় রেখে দিয়ে এলাম, এবার ওর বয়সটাও তো একটা ব্যাপার আছে, যে যদি 10 বছর হয়, 9 বছর 10 বছর হয়, তাহলে নয় একটা রাখা যায়। কিন্তু এত অল্প বয়সে কার কাছে আমি রেখে আসবো? তো ওকে নিয়ে সব জায়গাতে যেতে হয়। আগেও তোমরা দেখেছো কেমো রুমে যখন পূজা কেমো নিত, তখন কেমো রুমেও মানিকে নিয়ে যেতে হতো। কিছু করার নেই, সিস্টারদের বকুনি খেতাম, সব কিছু করতাম, মানে সব কিছু শুনতাম, তাও সত্ত্বেও আমাকে মানিকে নিয়ে যেতে হতো, উপায় ছিল না, কী করবো আর। তো আজকে সকালবেলা
চাল নিয়ে এলাম, 2 কেজি মতন চাল নিয়ে এসেছি। আর ডাল আগে থেকেই ছিল, একটু ডাল ছিল। আমি বললাম যে তাহলে ডাল আর একটুখানি আলু তরকারি আর একটুখানি ভাত করে নিচ্ছি, আর কিছু খাবো না। গরমে এমনিতেও ভালো লাগছে না, আর ও তো কিছু খাবার দাবার খেতেই চাইছে না, যে একটু কিছু এনে বাইরে থেকে এনে কিছু বানিয়ে খাওয়াবো। ওকে খেতে চাইছেই না। সকালবেলাটা ওকে লিকুইড ছাতু দিচ্ছি, ছাতুটা খাচ্ছে। আর চা এনেছিলাম, চা পাতা এনেছিলাম, বিস্কুট এনেছিলাম, ওই চা পাতার চায়ের মতন পড়েই রয়েছে। খাওয়া দাওয়া একদমই করছে না। চা তো খাওয়া এমনিতেই ভালো না, তাও এনেছিলাম যে ও একটু চা বিস্কুট খেতে ভালোবাসে। আসলে ও একটুখানি চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে খেতে ভালোবাসে, ওটার জন্য আমি একটুখানি নিয়ে এলাম যে ও যদি একটুখানি বিস্কুট চা খায়। কিন্তু ও ওরকমই পড়ে রয়েছে, ও খেতে একদমই চাইছে না, মন মরা হয়ে বসে রয়েছে। দেখো কী হয়েছে, খাবে না, একদম ভালো লাগছে না। দেখো মেন কথা হচ্ছে কি, কে কী বললো তোমাকে ওইসব নিয়ে চিন্তা করতে হয়। তুমি তোমার শরীরকে নিয়ে চিন্তা করো, তোমার শরীরটাকে নিয়ে, তোমার শরীর নিয়ে চিন্তা নয়, আমি শরীরটা নিয়ে ভাবো। কে বাইরে থেকে কে কি বললো না বললো তোমাকে একদম চিন্তা করতে হবে না। তো এমআরসিপির যে টেস্টটা দিয়েছে, তারপর ব্লাড ব্রন ভাইরাল স্ক্রিন দিয়েছে, তো এইগুলো হওয়ার পর আমার যে আরেকটা যে অপারেশনটা হবে, তখন অ্যানেস্থেসিয়া ডক্টরের সাথে আবার কনসাল্ট করতে হবে। পেটেরও একটা স্ক্যান দিয়েছে মনে হয়। পেটেরও একটা স্ক্যান দিয়েছে, ওই আল্ট্রাসাউন্ড দিয়েছে একটা, ওটা তোমার 1600 সামথিং। এখন মানে টাকাটার কাছে গিয়ে আমরা আটকে যাচ্ছি, দেখা যাক কত। আসলে ব্যাপারটা হচ্ছে কি আমরা যে টাকাটা এনেছিলাম সেই টাকাটা ওর অপারেশনের মধ্যে বেরিয়ে গেছে। এবার তারপরে যে ট্রিটমেন্টগুলো দিয়েছে, সেই টেস্টগুলো দিয়েছে, সেগুলো করানোর জন্য তার টাকা পয়সা লাগবে, সেটা নিয়ে এখন চিন্তার মধ্যে রয়েছে। এদিকে আমার আবার বাড়িতে ঘর ভাড়ার ডেট চলে এসছে। এবার যতই হোক ঘর ভাড়া থাকি তো সেটা তো আমাকে দিতেই হবে না, সেটা তো আর মিস করা যাবে না। তো ব্যাপারটা হচ্ছে এটা, এখানে গিয়ে আটকে গেছি। এবার এখানে যে অপারেশনের তোমরা তো ভালো মতন জানো যে কবে থেকে আমরা ভেলোরে যাতায়াত করি, আর আমাদের ব্যাকগ্রাউন্ড সাপোর্ট কেউই নেই। তোমরা যারা জানো, যারা দেখেছো আমাকে, আমি এখানে জোম্যাটোর কাজ করেছি, জোম্যাটোর কাজ করে বইয়ের ট্রিটমেন্টের জন্য। তাহলে যদি কারোর কাছে টাকা পয়সা থাকে, সে কি এখানে কাজ করে তার বইয়েরকে ট্রিটমেন্ট করাবে? তোমরা আগে সেই কথাটা বলো। অনেকে অনেক কথা বলো যে তোমাদের কাছে টাকা নেই। হ্যাঁ, ফান্ডে অ্যাপ্লাই করো, কিন্তু টেস্টগুলো তো এখন ডাক্তার যতক্ষণ না এস্টিমেট দেবে ততক্ষণ তো আমি কোনো রকম কিছু অ্যাপ্লাই করতে পারবো না, ততক্ষণ তো আমি কিছু করতে পারবো না। ডাক্তার তখন টেস্টগুলো দিচ্ছে অপারেশনের জন্য, সেইগুলো তো আমাকে করাতে হবে। বায়োপসি করানোর যখন আমি প্রথমে এসেছিলাম তখনও আমাকে টাকা দিয়েই করাতে হয়েছে, বিনা পয়সা এখানে কোনো চিকিৎসা হয় না। কেউ যদি বলে দেয় সিএমসিতে বিনা পয়সায় চিকিৎসা হয়, তাহলে সে ভুল বলছে। সিএমসিতে কোনো বিনা পয়সা চিকিৎসা হয় না, প্রত্যেকটা টেস্টের জন্য টাকা লাগে। তো এই জিনিসগুলো যারা বলছো, যারা ছড়াচ্ছ, তারা জেনে নাও বা জানো। এসে এখানে না আসলে তোমরা বুঝতে পারবে না, যারা বলছো আর কি, তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলছি। সবাইকে আমি বলছি না, যারা তোমরা জানো সবাই, তারা তো তোমরা জানোই। কিন্তু যারা এই কথাগুলো বলছে যে ওখানে ফ্রিতে ট্রিটমেন্ট হয়, ওখানে সব কিছু ফ্রিতে হয়ে যায়, কিন্তু একদমই ভুল। ফ্রির জায়গা অন্য জায়গা, এইখানে নয়। ওটা 70-60-তে হয়। ওখানে আমি বাবাকেও নিয়ে গেছিলাম, তখন আমার 13-14 বছর বয়স, তখন বাবাকে নিয়ে গেছিলাম, আমার জেঠুর সাথে গেছিলাম। তো ওইখানে 2 টাকার টিকিট করে ওখানে ডাক্তার দেখিয়েছি। থাকার খাওয়ার কস্টিংটা হয়েছে, তা তখনকার দিনে মনে হয় 70 টাকা না 100 টাকা রুম ভাড়া। তো যেটা বলছিলাম আর কি, তো ওখানে হয় ট্রিটমেন্ট ফ্রিতে, কিন্তু এখানে ওরকম কোনো ধারণাই নেই। আর উল্টে আরও রেট বাড়িয়ে দিয়েছে, প্রত্যেকটা ট্রিটমেন্টের বাড়িয়ে দিয়েছে, মানে কস্টলি হয়ে দাঁড়িয়েছে। রুম আগে 200 টাকা তো পাওয়া যেত, এখন 200 টাকাতে কোনো রুম নেই। এই ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা 250 টাকা ভাড়া। এই ঘরটা তোমাদেরকে দেখাই, ঘরটা কতটা ছোট দেখো, ওইটুকুনি ঘর। বড় লোকেদের মনে হয় বাথরুম এর থেকে মনে হয় বড় হয়। এইটুকুনি ঘরের মধ্যে আমরা রয়েছি। তারপরে দেখো এই যে জল শেষের দিকে, একটা জল মনে হয় আমাদের 2 দিন যায়, 50 টাকা করে জল। সম্ভব? কত টাকা আমাদের ওয়েস্ট হয়ে যাচ্ছে এমনিতেই। যে টাকা পয়সা এনেছি সেই টাকা পয়সা শেষের দিকে চলে যাচ্ছে।
এই যে চাল, এই যে ছাতু এনেছি পূজার জন্য, ছাতু 1 প্যাকেট 30 টাকা। মানে এখানে কি খাবো, সব কিছু প্রাইস হাই, সব কিছুর দাম বেশি। 1 কেজি আলু 30 টাকা, আরও কী কী যাই নিতে যাই যাই দাম। ডাল সেদ্ধ, ডাল, আলু ভাজা, ভাত এগুলোই থাকতে হবে, যার উপায় নেই। আর পূজাতে এমনিতেই খাবার খেতে পারছে না, যাই খাচ্ছে ডিম খাচ্ছে, গ্যাস হয়ে যাচ্ছে, যাই খাচ্ছে গ্যাস হয়ে যাচ্ছে। এবার ওকে লিকুইড খাবারটা দিচ্ছি, জুস এনে দিচ্ছি, মৌসুমি জুসটা আনছি বাইরে থেকে, মৌসুমি জুস করে আনছি, ওটা 40 টাকা করে গ্লাস নেয়। তো ওর জন্য আনছে, মানি তখন বায়না করে, মানি খেতে চায়। এবার ও তো বোঝে না যে বাবার কাছে টাকা নেই, ও ভাবে যে আমিও খাবো, এবার ওকেও তো দিতে হয়। এবার ওর জন্য গ্লাস নিয়ে আসি 1 গ্লাস, মানির জন্য আনবো না, মানির জন্যও নিয়ে আসি 1 গ্লাস, ওখানে 80 টাকা চলে যায় রোজ। এবার অনেকে ভাবে যে ওখানে যাওয়া, ওখানে থাকা খাওয়া খুব ইজি, কিন্তু ইজি নয়। যারা থাকে তারা জানে যে একটা কস্টলি কত, একটা রুগীর মানুষকে এনে এখানে থাকা কতটা টাকা ব্যয় হয়ে যায়, খরচ হয়ে যায়। নিজের বাড়িতে থেকে রুগীকে দেখা আর বাইরে গিয়ে একটা হোটেলে গিয়ে রুগী দেখা, রুগী নিয়ে থাকা অনেকটাই ইয়ে হয়ে যায়। তো একটা চিন্তা করে আসি যে এই টাকার মধ্যে খাওয়া দাওয়া খরচা করবো, কিন্তু সেটা হয়ে হয় না, তার থেকে বেশি খরচা হয়ে যায়। কি করব, উপায় নেই, হিসাব করে চলতে হচ্ছে। হিসাব করেও চলেও লাভ নেই, মানে ডেলিকার ডেলি 500 টাকা তো এমনি বেরিয়ে যাচ্ছে। 250 টাকা রুম ভাড়া, জল, গ্যাস, তারপরে রান্নার সরঞ্জাম হাবি যাবি, তারপরে ফলের জুস টুস কিনে 500 টাকা এদিক থেকে ওই দিক থেকে বেরিয়ে যাচ্ছে। এবার 500 টাকা করে হিসাব করে দেখো তোমরা কত টাকা হয়ে যাচ্ছে। একটা অ্যামাউন্ট নিয়ে আসি, সেই অ্যামাউন্টটা আর মানে সেই অ্যামাউন্টের উপরে থাকা যায় না, এক্সট্রা আরও অনেক খরচা হয়ে যায়। ভাবিনি যে টেস্ট ওকে এতগুলো দিয়ে দেবে, এত টাকার টেস্ট দিয়ে দেবে, এটা আমি কোনোদিনও বুঝতেও পারিনি যে এত টাকার টেস্ট ওকে দেবে। আমি ভেবেছিলাম হয়তো শুধু ব্লাড টেস্ট করে ওরা যা করার করবে, কিন্তু ওই অপারেশন হওয়ার আগে টেস্ট করলো, ব্লাড টেস্ট করলো, এই টেস্ট করলো, তারপরে আবার অপারেশন হওয়ার পরে এই টেস্টগুলো দিচ্ছে, একটার পর একটা লেগে রয়েছে। ভালো লাগলো ভিডিওটা, প্রার্থনা করা তোমরা সবাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। টাটা।